গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কালকে আমি কথা বলেছিলাম অনেক কিছু নিয়ে। কনসেপ্ট তো ছিলই, কনসেপ্ট থাকবে, কারণ যেহেতু আমরা কনসেপ্টের মধ্যে আছি। তো আজকে সেরকম কোনো টপিক আমার মাথায় নেই যে এই টপিকটা নিয়ে কথা বলবো। আজকে এমনি সাধারণ কিছু কথা বলতে বলতে যেটা আসবে সেটাই। আমি প্রথমেই বলি যে এই যে কমেন্ট করা নিয়ে আমি আপনাদের বারবার বলি, এবং কালকে আমি ক্লিয়ার বলেছি যে কমেন্ট করা মানে এটা নয় যে আমাকে লাইক করুন, ওই করুন, ওই করুন, এরকম নয়। কমেন্টটা করলে কি হবে, আমি বুঝতে পারবো যে কোথাও যদি আপনাদের আমার কথা বুঝতে অসুবিধা হয়, বা আপনাদের যদি কোনো ঘটনা থাকে শেয়ার করার মতন, তাহলে আমি সেটা নিয়েও আলোচনা করতে পারবো, আমি জানতে পারবো, আমি শিখতে পারবো। এবং আমরা তো একে অপরের পরিপূরক। আপনারাও যেমন আমার কথা শুনছেন, আমিও আপনাদের কথা শুনতে চাই এবং উপলব্ধি করতে চাই, এবং সেগুলো নিয়ে কারণ ব্রহ্মাণ্ডকে নিয়ে রিসার্চের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া মানে অনেকের কথা শোনা উচিত, শুনতে হয়। তো এবার যেহেতু আপনারা ভিউয়ার্স, তাই এখানে বলছি। এবার আপনারা যেহেতু বলেন না, যেহেতু আমাকে সেই জন্য অনেক রকম বই পড়তে হয়, বা ফেসবুকের মধ্যেও আমি থাকি, বিভিন্ন জনের বিভিন্ন রকম সব কিছু, এই যে বললাম সব কিছু অ্যাকসেপ্টেন্সটা রাখতে হবে। তাই খারাপ ভিডিও হোক, ভালো ভিডিও, খারাপ মিনস এরকম খারাপ না, ওইরকম বাজে কিছু, ওগুলো তো ইউজলেসগুলো না। খারাপ মানে ঠিক খারাপ বলবো না, এই যে যেগুলো আমি কালকেই আলোচনা করছিলাম, যে অনেকেই থাকেন ভীষণ বড়, মানে একদম মানে মুখে বলছেন রিয়ালিটির মতনই কথা, কারণ রিয়ালিটির কথা তো রিয়ালিটির কথাই হবে, ওটা তো সবাই বলতে পারবে। সবাই তো জন্মের পর থেকে একটু বড় হলেই কোনটা ঠিক কোনটা ভুল শিখে যায়। যার জন্যই তো যারা চরম অন্যায় করছে, খুন করছে, রেপ করছে, তারা গিয়ে কেন বলছে না হ্যাঁ আমি মেরেছি, আমি করেছি, আমাকে শাস্তি দিন, বলছে না কেন? তারা কেন লুকোচ্ছে? তারা জানে ওটা ভালো কাজ করেনি তারা, বা যারা করিয়েছে তারাও কেন লুকোচ্ছে, ধামাচাপা দিচ্ছে, বা তারা কেন জেল থেকে ছাড়িয়ে আনছে বা করছে যে না এ যেন বলে না দেয়, একে আরও কিছু একটা পাইয়ে দাও যাতে বলে না দেয়। এই ভয়টা কেন থাকছে? ভয়টা এজন্যই তো থাকছে যে এখনই না কীর্তিকলাপগুলো বেরিয়ে পড়ে, তাহলে কীর্তিকলাপগুলো যেগুলো, সেগুলো নিশ্চয়ই ভালো নয়, সেটা জানার ক্ষমতা তার আছে। সে করছে বাজে কাজ, যে তার জানার ক্ষমতা আছে কোনটা ভালো, সো এটা তো সবাই জানে। তো সেরকম কথাবার্তা অনেকেই বলছেন, সবাই বলছেন, সবাই বলতে গেলে সবাই, আমি টুকটাক দেখছি সবাই ওই একই ধরনের কথা, এবং সেই নিয়ে প্রচুর লাখে কমেন্ট আসছে, লাখে। কিন্তু ওই লাখজনের মধ্যে সবাই বলছে যদি বেশ পৃথিবীটা ভালো হতো তাহলে কত ভালো হতো, এটা সবাই বলছে। আর তার মানে সবাই মানে বহু লোক বলছে, কিন্তু কি করলে ভালো হবে এটা যখন কেউ একজন বলছে, সেই পথে আর যেতে চাইছে না। আরেকটা আমি জিনিস লক্ষ্য করলাম, যে আমি যে এত বলি আপনাদের কমেন্ট দেবেন, আমি কিছু শিখবো, আপনারা কিছু শিখবেন, আপনাদের যাই কিছু এগুলো বলি, সেইগুলো অ্যাকচুয়ালি আপনারা আমাকে নিতেই পারছেন না আমাকে। আমি কিছু ঘটনার থেকে, কিছু সামান্য ঘটনা ঠিক বলবো না, বা ঘটনাই সবই ঘটনা, কিছু সামান্য কথোপকথন, সামান্য ঘটনা দিয়ে আমি বুঝতে পারছি, আমি আজকের ডেটে এটা চিন্তা করেছি যে এটা কেন হচ্ছে। আমি এতগুলো ভিডিও দিয়েছি, এবং রীতিমতো যা লোকে চায়, যে বক্তব্য নিয়ে প্রচুর লোক ফেসবুকে কথা বলে, আমি সেই কথাই বলছি। যদি কেউ ইউটিউব না জানে, আমি ইউটিউবের লিঙ্কটা আমি মাঝেই ফেসবুকে শেয়ার করছি, যাতে ফেসবুকের লোকরাও গিয়েও ইউটিউবটা দেখে বা কিছু। আর যারা দেখছেন, এমনি দেখছেন, তারা দেখবেন। কিন্তু আমি আজকে অনেকক্ষণ ধরে এইটার মধ্যে ফোকাস ছিলাম, যে কেন কেউ একটা কথাও বলছে না, যা বলছে সেটার কোনো মানে নেই।
যদি বা তাও সে অনেক দিন আগে বলেছিল কেউ একটা, মানে হয়তো 2 মাস আগে কেউ একটা ইয়ে করেছিলেন, কমেন্ট করেছিলেন। তো সেই জন্য আমি এটা খুব ফোকাসড হইতে দেখলাম। আমি একদম প্রশ্ন করলাম যে কেন এটা হচ্ছে, কেন? কারণ স্বাভাবিক না, একটা মানুষ সমানে কথা বলে যাচ্ছে, রিকোয়েস্ট করে যাচ্ছে, এবং তার কোনো দেখছে, অথচ ভিউজ আসছে 23টা 20টা 19টা, মানে 4টে 5টা, কিন্তু কারুর কোনো প্রশ্ন নেই। তাহলে কি আমার ভুলও হচ্ছে না কোথাও? আমি ঠিকই আছি, একদম ঠিক বলছি। তাহলেও তো মানুষ বলে হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন, মেলাতে পারলাম। তার মানে এটা যে আপনারা কেউ মেলাতেও পারছেন না আমার কথার সঙ্গে, নিশ্চয়ই মেলাতে পারছেন না। জেনারেলি কি হয়, সাইকোলজি কি বলে, যদি কোনো একটা কথার সঙ্গে, যেমন আমরা এই ফেসবুক দেখছি, স্ক্রোল করে করে দেখে যাচ্ছি, যেখানেই দেখছি দুর্দান্ত একটা ছবি, বা যেখানেই দেখছি একটা খুব কিউট বাচ্চার ভিডিও বা খুব কিউট কুকুরের ভিডিও, তখন আমরা সেখানে লাইক করছি, ওখানে লিখছি কিউট, বা বেবিটা কিউট, বা কোনো কবিতা লিখলে বলছি বাহ দারুণ লিখেছেন, বা কোনোটা ভালো না লাগলে, আমি অন্তত এটা করি যে কোনোটা ভালো না লাগলেও লিখি ফালতু, ইউজলেস, এরকম করে লিখি আমি ওগুলোও লিখি। তো তো এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি, যে যদি আমার সামনে যেটা দেখছি সেইটা আমার কতটা আমি নিচ্ছি, আর তার আবার কি এফেক্ট রিয়াকশান আসছে, তো ওটা আমি করবই। কিন্তু আমার ব্যাপারে আমি একটা অবাক হচ্ছি যে কেউ রিয়ালিটি নিয়ে কোনো তাদের বক্তব্য, কথা ভুল ধরা বা ভালো বলা, বা আপনি ঠিকই বলছেন এটাও অন্তত একটা কেউ লেখে, একটা কারুর কমেন্ট নেই। এইবার আমি অনেকক্ষণ ধরে, হতে পারে যেটা আপনারা মেলাবেন, অন্তত ঘাড় নাড়ার যদি কোনো ইমোজি থাকে সেটাও দেবেন, শুধু ওই ইমোজিটা এই কথাটার যদি আপনার মনে হয়। আমার মনে হয় আমাকে কেউ নিতে পারছে না, তার কারণ আমার বেশভূষা। এই ধরনের যারা, এটা মানে কেন বলছি আস্তে আস্তে যাচ্ছি, যে আমার বেশভূষা, কারণ এই রিয়ালিটি, আধ্যাত্মিকতা, ধর্ম বা ঠাকুর বাকুর বা অমুক নিয়ে যারা কথা বলে, তাদের একটা বেশভূষা দেখে এসেছেন আপনারা। একটা গেরুয়া পরে থাকবে বা সাদা পরে থাকবে, একটা টিক্কা লাগাবে, একটা মালা, একটা না অনেকগুলো মালা পরবে, হাতে একদম এই আংটি, সুন্দর টেবিল, একদম জল রাখা, বই ফই রাখা, ল্যাপটপ রাখা। এই যে যদি এই ছবিটা আমি দেখাতে পারতাম আপনাদের, তাহলে আপনারা আমাকে নিতেন। এখন হচ্ছে কি, বিশ্বাস তো দূরস্থ, আপনারা আমাকে অ্যাকসেপ্টই করতে পারছেন না, তাই জন্য গোটা ভিডিওও দেখছেন না। একদম আমি রূপী, তুই বলিস না, তোর কথা ছেড়ে বলছি, কারণ তুই দেখিস, তোকে আমি ঘরের লোক বলে ঘরেই রাখছি আর কি। আমি বাইরের অন্যদের কথা বলছি, যে অন্য একজনও দেখে, নিশ্চয়ই 10 জন বা 23 জন যে দেখেছে, 23 জন আমার চেনা না, বড় জোর 1 জন বা 2 জন আমার চেনা হবে, বাকি তো অন্য একদম আমি চিনি না হয়তো। তো আমি দেখছি যে নিতেই পারছে না আমার কথাগুলো, আমাকে নিতে পারছে না, আমার কথাগুলো তো পরে শুনবে, আগে তো একটা দেখবে আমার ওই কি বলে, ধর কি বলে ওটাকে, আরে থাম্বনেল, যেটা থাম্বনেলটা দেখে আর আমাকে দেখে অ্যাকসেপ্টেন্স আসছে না আপনাদের, যার জন্য আপনারা নিতেই পারছেন না। আমি যদি এই এখন তো টাকলা হলাম, এবার টাকলা হওয়ার পর যদি আমি এখন ড্রেস পরি, গেরুয়া বা সাদা বা লাল বা কালো, এই টিকা লাগিয়ে, এই এত মালা পরে, এই হাতে এত আংটি, এইটা যদি আমি করে বেশ সুন্দর সাজানো একটা দুর্দর্শ ঘর, তার মধ্যে একটা সুন্দর টেবিল, গাছ রাখা, ওই রাখা, ফুলের টব রাখা, অমুক তসুক, এই বাহ্যিক কথা যদি আমি দেখাতে পারতাম, তাহলে নিশ্চয়ই আমার আরও ভিউ বাড়ত। কারণ আমি তো দেখি ভিডিওগুলো, বেশ কিছু ভিডিও আমি দেখি, সাজগোজ, তাদের লাখে লাখে ভিউ, কিন্তু তাদের ভেতরে ঠনঠন গোপাল।
যদি কেউ কিছু মনে করে থাকো আমার সামনে এসো, আমার বাড়িতে এসো, আমি ঠিকানা দিয়ে দেবো, এসো তর্ক করো, ঠন গোপাল কি কোথায় সেটা বুঝিয়ে দেবো। একদম আমার সামনে দাঁড়িয়ে বসে কথা বলতে হবে এইসব নিয়ে, তোমার ভেতর খুঁড়ে বার করে দেবো আমি। যদি কেউ ওইভাবে বলতে আসো যে একদম এটাই যে আপনাদের মাথায়, এখানে আমি আবার প্রমাণ দিয়ে দিলাম যে আপনাদের মাথায় কীরকম কনসেপ্ট চলে। এই যদি আমি এখন আমার সাজের সঙ্গে, আগের আমার একটা সাজ ছিল, আমার 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 যে জেস্চার, আমার যে লুক, সেই লুকটা আধ্যাত্মিকতার সঙ্গে যায় না, হয়তো আপনাদের জন্য যায় না। আপনি ভাবছেন এইরকম একটা মহিলা, জানি না আমার মুখে কি থাকে সেটা তো আমি বলতে পারবো না, আমি তো আমার মতনই বোকা, মানে একদমই বোকা, হাবা, গাঁড়ল, কিছু বোঝে না হয় এরকম একটা ছবি পান, আর না হলে খুব বয়স্কের একটা ছবি। কেন অনেকেই দেখি আমার বয়সী বা আমার থেকে বড়রাও বলেন আপনি অনেক বড়, এই জন্য আমি কালকে বয়সটা তুলেছিলাম। একজন আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল, তার মনে হয়েছিল আমি বড়, কিন্তু কথোপকথনে বেরিয়ে এলো না আমি তার থেকে ছোট। সে ওই লজ্জায় পড়ে গিয়ে কথাই বন্ধ করে দিল, লজ্জা হোক বা তার ইগো কোনোভাবে হার্ট হয়েছে, সে কথা বলাই বন্ধ করে দিল। তিনি আমার গল্পের একজন প্রধান ছিলেন, পাঠক ছিলেন, গল্পটা মন দিয়ে পড়ছিলেন, কিন্তু কোথাও একটা তার ধারণায় হয়ে গেছিল আমাকে দেখে যে আমি ওনার থেকে অনেক বড়। তো আমার মনে হয়েছে আচ্ছা, তার মানে আমার মা যে বেঁচে আছেন এখনো, মানে বীরদর্পে আছেন, মানে মা একাই সব জায়গায়, 70-73 বছর বয়স, মা সব জায়গায় যাওয়া আসা যা করে, মানে মাকে দেখে মনেই হয় না আমার 70, 73, 75 হয়নি বোধহয়। মায়ের বয়স আমি ঠিক জানিও না, কারণ মায়ের সঙ্গে বয়স নিয়ে কোনোদিন কথাও হয়নি, তাই। কিন্তু যা একটা আন্দাজ তো জানি, তো সেই আন্দাজ অনুযায়ী মায়ের যা বয়স, মা আর যা মা আমার মা যেরকম আর কি, তো আমার মাকে দেখলে তাহলে কি বলবেন? আমার মাকে অবশ্য আমার থেকে মার মনে হয় না, দিদি মনে হয় আমার, এটাও ঠিক, আমি দেখেছি ফটোতে। মাকে কে বলবে আমার মা, মনে হয় দিদি। আমাকে একটু বয়স বেশি লাগে, এটা আজ বলে নয়, ছোটোর থেকেই লাগে। হয়তো সেটাই একটা কারণ যে আপনারা ভেবে নেন না জানি এর 5000 বছর বয়স, এর সঙ্গে আর কি কথা বলবো। নিশ্চয়ই তাই, কারণ বয়স যে বেশি ধরেন সেটা তো আমি আশেপাশে 45 বছরের লোক আমাকে বলছে কাকিমা, 45 বছর, 45 ইয়ার্স, 45 ইয়ার্স। আমার থেকে 4 বছর 5 বছরের যারা ছোট তারা আমাকে কাকিমা বলছে, যারা বড় তারাও আমাকে কাকিমা বলছে। একজন 80 বছরের বুড়ি আমাকে বলছে তুমি আমার বোনের মতন। তো তখন আমি এত কিছু এই সব চিন্তা করে আমি দেখলাম যে কেন আপনারা দেখেন না, আসেন না, কথা বলেন না, যারাও বা দেখছেন তারাও কথা বলেন না, একটা কমেন্ট নেই। ইটস মানে কি বলবো, ইজ ইট পসিবল? কথা আটকেই যাচ্ছে আমার বলতে গিয়ে, ইজ ইট পসিবল? যেখানে একটা সামান্য কথা, আজ খুব বৃষ্টি হয়েছে, হাজারে হাজারে লাইক, এরম ধরনের কথায় মানুষ আজকাল পাল্টে গেছে, লাখে লাখে লাইক, শুধু ওইটাই স্ট্যাটাসে দেওয়া আছে। আর আমি যে বলছি স্ট্যাটাস দিয়েই যাচ্ছি, ইগো ছাড়ুন, ঔদ্ধত্যের পোশাক ছাড়ুন, নিজের আইডেন্টি ছাড়ুন, নিজেকে দেখুন, নিজেকে চিনুন, এই করুন ওই করুন, আমার গল্প হেন তেন হাজার, আমি এটা এক্সপেরিমেন্ট করছি যে দেখি কজন দেয়, কজন, আর মানে বাইরের কেউ, আমি ঘরের বাদ দিচ্ছি, বাইরে যারা আর কি, তারা মানে আমার অচেনা যারা, তারা যেই ছবি দিচ্ছি কোনো, অমনি লাইক দিচ্ছে, যেই পরিবারের ছবি দিচ্ছি, আগের কোনো ছবি দিচ্ছে, অমনি লাইক দিচ্ছে, অমনি হ্যাঁ ভালো লাগছে, নাইস পিকচার, নাইস পিক শুনতে শুনতে, মানে এখন না নাইস পিকটা যখন লেখে না, নাইস পিকচার, তখন যে মানে তাকে যে আমি কি চোখে দেখি সে তো জানে না।
কি আর বলবো, তারা আবার এইসব এসে ভিডিও দেখবে না, শুধু ছবিটা মুখের ওপর। তার মানে মুখটা খুব একটা যে অপছন্দ হয় সেইটা নয়, আমার মুখটা যে খুব একটা অপছন্দ হয় অথবা বাজে বিচ্ছিরি দেখতে, সেইটা নয়। কোনো ফিল্টারও করা নেই আমার, কোনো ফিল্টার কি আমার তো মানে আমি কিছু মাখতে পারি না, আমার এই যে অ্যালার্জি মতন হয়েছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, এই যে সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, অ্যালার্জি হয়, আমি কিচ্ছু মাখতে পারি না, কিচ্ছু না। একমাত্র যখন অভিনয় করতাম তখন মেকআপ হতো, সঙ্গে সঙ্গে নারকেল তেল দিয়ে আমাকে এই যে বোঝা যাচ্ছে সাদা হয়ে গেছে, অ্যালার্জি টাইপের হয়, স্কিনের স্কিনটা একটু হয়। ওই যে কালকে একটু বোরোলিন মেখে নিয়েছিলাম, সাবান মেখে চরচর করছিল, তাই জন্য বোরোলিনও সহ্য হয় না খুব একটা, মেখে সঙ্গে সঙ্গে মুছে দিলে হতো, আমি মুছিনি, ওটা পরেই রয়ে গেছি এই জন্য। তো যাই হোক, সাজি না, কিছু করি না, কিছু মাখামুখি নেই কিছু, তো মাখবো কি, আমি কিনিই না এসব, কিচ্ছু কিনি না। যদি বা চুলে একটা শ্যাম্পু লাগতো, এবার চুলে উড়িয়ে দিয়েছি, এবার থাকবে এরকম, কোনো শ্যাম্পুও লাগবে না, কিছুই না, আর কিচ্ছু করতে হবে না। তো যাই হোক, এইবার আমি বুঝেছি যে কেন আপনারা আমার কথা শুনতে চান না, কেন আপনারা যদি বা কেউ শুনছেন, একটুখানি শুনছেন, পালিয়ে যাচ্ছেন, যদি বা কেউ আরেকটু এগোচ্ছেন, সে কোনো কমেন্ট করছেন না। কেন না, আমার মুখের সঙ্গে আর এই আধ্যাত্মিকতা, রিয়ালিটি এর নিশ্চয়ই কোনো মিল পাচ্ছে না, কারণ আপনারা তো কনসেপ্টে বাঁচছেন। আপনারা যেহেতু কনসেপ্টে বাঁচছেন, তাই আমার জেস্চারের সঙ্গে, আমার লুকের সঙ্গে আধ্যাত্মিকতা, রিয়ালিটি, সত্যতা এর কোনো নিশ্চয়ই খোঁজ পাচ্ছেন না। তার জন্য আপনারা দেখতে আপনাদের ইচ্ছে করছে না, কারণ ভালো জিনিস তো সবাই দেখতে চান। আমি তো দেখি, আপনারাই তো ফেসবুকে আছেন, আপনারাই তো ফেসবুকে লেখেন যে আজকাল আর কেউ গল্প শুনতে চায় না, আজকাল আর আগের মতন নেই, আজকাল আর ছেলেমেয়েরাই করে না, আজকাল আর এই হয় না, এগুলো তো আপনারাই লিখছেন। তো আপনাদের জন্যই যখন দেখা যাক আজকাল হয় কিনা, তার মানে আপনারা কতটা ফেক, এটা তো প্রমাণ হয়ে গেল, প্রুভড। যে এখন যদি আমি একটা গেরুয়া পরে, মালা পরে, তিলক কেটে, হয় খুলি টুলি এইসব কিছু নিয়ে, আদারওয়াইজ খুব সুন্দর একটা মানে সাজিয়ে গুছিয়ে একটা টেবিল করে অফিস করে বসতাম, তাহলে আপনারা নিতে পারেন, এইবার এসছে আসল লোক, এইটা বুঝতেন। কিন্তু ওই যে আমি বারবার আমি ফেসবুকেও লিখি, বলি, মুখে বলি, সিম্পল অ্যাজ ওয়াটার, অ্যাজ সিম্পল অ্যাজ রিভার, যদি কোনো মানুষের চরিত্র হয়ে যায়, প্রকৃতি বলবো না, সমাজ তাকে নিতে পারে না, কিচ্ছুতেই নিতে পারে না। আর এটা আমার কাছে, আমি এতদিন হতো, আমি ভাবতাম ভাই আমার সঙ্গে কারুর বন্ধুত্ব থাকে না কেন, আমার সঙ্গে কারুর এই কদিন বন্ধুত্ব হলো, তারপরে কেন জানি না তার মুখ ভার হয়ে গেল, কেন জানি না সে আর আমাকে সেরকমভাবে ডাকছে না, কেন জানি না সে আমার কোনো কাজে অ্যাপ্রিসিয়েট করছে না, হঠাৎ হয়ে যায় এটা, হঠাৎ। কোথাও তো একদম বন্ধই হয়ে যায়, আবার কোথাও লেগে একটু সুতোর মতো লেগে দেয়। এইবার আমি আজকে বসে এটা ভাবলাম যে এটা কেন হচ্ছে, এটার তো উত্তর আমাকে জানতে হবে। এটা কারুর সঙ্গে যেটা হচ্ছে না, আমার সঙ্গে কেন হচ্ছে? এইবার আমি উত্তরটা পেলাম যে আমি যদি এখানে একটা ড্রেস পরে, চুড়ি মালা পরে, আর খুব সুন্দর গোছানো বাহ্যিক রূপে যদি আসতাম, বাহ্যিকতা নিয়ে যদি কথা বলতাম, যদি আমি এদিকে মহাশয়তান আর এদিকে আমি জ্ঞানের কথা উচ্চারণ করতাম, তাহলে আপনারা খুব আমাকে ভালোবাসতেন, আমাকে নিতেন, আমার লাখে ভিউজ আসতো, আমার আরও কিছু আসতো, ভিউজ শুধু না, কমেন্টস, ভিউজে আমি যাচ্ছি না, আমি কমেন্টে যাচ্ছি, কারণ কমেন্টটাই আমাকে সমৃদ্ধ করবে, কমেন্টটাই আমাকে সাড়া দেওয়া, কমেন্টটাই আমাকে রেসপেক্ট দেওয়া, কমেন্টটাই আমার কাছে বড় ভিউজের থেকে। কমেন্ট করাটা আমার কাছে খুব বড়, যে কমেন্ট করছি তার মানে কাউকে একটা রেসপেক্ট দিচ্ছি, আমি যে শুনছি, আমি যে দেখছি, এটা এই লোকটাকে আমি রেসপেক্ট দিই। আমরা কাকে কমেন্ট দিই না, যাকে রেসপেক্ট দিই না, কাকে লাইক দিই না, লাইকও তো পড়ে না,
লাইকও 23টা যদি ভিউজ এসছে 23টা লাইক পড়েনি, তার মানে কি 23 জন তো দেখেইনি, মানে স্ক্রোল করে গেছে, এসছে যদি কোথাও কোনোভাবে ঢুকে গেছে, স্ক্রোল করে বেরিয়ে গেছে। কেউ 2 মিনিট তাকিয়ে দেখেছে টাকলা মাথা দেখে, বা আগেও তো টাকলা মাথা তো 4 দিন হয়েছে, তার আগে তো আমি এমনিই ছিলাম, তখনও কেউ আসতো না। কিন্তু যেই আমি একটা সুন্দর সেজে গুজে কোথাও যাচ্ছি, একটা ফটো দেব, তখন 14টা লাইক আর খুব নাইস পিক চলে আসবে। যেই আমি একটা বাহ্যিক কোনো একটা ফটো দেবো, ইউটিউবেও দিয়ে দেখেছি, হয়তো কোনো একটা ঘটনা, কোনো একটা গেছি কোথাও বেড়াতে বা যাচ্ছি, রাস্তার ফটো, ওখানে অনেক লাইক ভিউজ চলে যায়। মানে এবার আপনারা চিন্তা করুন, আপনারা সত্যি কতখানি বাহ্যিক আর কনসেপ্টে মেতে আছেন, যে যার জন্য বিবেকানন্দ ব্রাত্য হয়ে গেছে। বিবেকানন্দের কোনো, এইবার আমি বিবেকানন্দের, এইবার না, আমি যদি অনেকদিন আগেই এটা ধরতে পেরেছিলাম, বিবেকানন্দকে কেউ চেনে না। বিবেকানন্দ কি অ্যাকচুয়ালি কি, আর কি উনি বলতে চেয়েছিলেন, কেউ চেনে না বিবেকানন্দকে। আর বিবেকানন্দের যারা সমিতি খুলে বসে আছে, তারাও চেনে না, তারা রামকৃষ্ণের সঙ্গে গুলিয়ে ফেলে, রামকৃষ্ণের জন্য বিবেকানন্দকে দেখে। আর আমার বক্তব্য হলো, বিবেকানন্দের জন্য রামকৃষ্ণকে লোকে জেনেছে, কারণ মঠ রামকৃষ্ণ বানায়নি, বিবেকানন্দ বানিয়েছেন। নিজের সমস্ত জান প্রাণ দিয়ে উনি বেলুড় মঠ, প্রথম বেলুড় মঠ, ওনার এদিকে জ্বর, মারাত্মক শরীর খারাপ, মাত্র 2000 টাকার জন্য, মাত্র 2000 না, তখন 2000 টাকা অনেক টাকা, ওই 2000 টাকা উনি গিয়ে লেকচার দিলে পাবেন বলে সেই লেকচার উনি অ্যাকসেপ্ট করেছেন, গিয়ে লেকচার দিয়ে এসছেন, তবে 2000 টাকা পেয়েছেন। তবে ওই যে, আর বেলুড় মঠ তৈরি তো এমনি হয়নি, অনেক অশান্তি হয়েছে ওই মঠ হতে। সেই সমস্ত অশান্তি উনি একা দাঁড়িয়ে থেকে করেছেন। এইসব কথা কেউ বলে না, সব রামকৃষ্ণ করে। তো আমার সঙ্গে মিলবে না ওই জন্য কারুর। রামকৃষ্ণ অবশ্যই তিনি একজন সাধক, তিনি একজন ভক্ত, তিনি একজন, আমার কাছে তিনি একজন ভক্ত। যেমন আমি ভক্ত, আমি ব্রহ্মাণ্ডের ভক্ত, আমি শিবের ভক্ত। ব্রহ্মাণ্ড মানে শিব, শিব মানে আদি, শিব মানে অনন্ত, শিব মানে সত্য, শিব মানে কোনো লিঙ্গ বা শিব মানে কোনো আকার আকৃতি নয়। আমি বারবার বলছি, শিব নিরাকার, শিবের কোনো আকার নেই। শিবের লিঙ্গটা আমরা বানাই, কারণ কি ওইটা রিফ্লেক্ট করার জন্য একটা আমাদের সুবিধা হয় ওটাকে ধরতে। একদম নিরাকারে আমরা ধরা আমাদের মানুষের পক্ষে, আমরা মানুষ তো তুচ্ছ, তো ধরতে অসুবিধা হয়ে যায়। সেই জন্য আমাদের একটা লিঙ্গ বা আমাদের একটা কিছু বা ছবি কিছু একটা বানিয়ে ওটা রাখতে হয়। তো যাই হোক, ভক্ত, কিন্তু রামকৃষ্ণের আমি ভক্ত নই, কারণ আমার রামকৃষ্ণকে যেভাবে সমাজ রামকৃষ্ণকে মাথায় চড়িয়ে রেখেছে, এবং রামকৃষ্ণের জন্য বিবেকানন্দ বলে যে, রামকৃষ্ণ বলেছিলেন কি যেন একটা, তবেই উনি আমেরিকায় গেছিলেন, কি একটা বলে, আমি এটা মানি না। কারণ আমি যেটুকু পড়েছি, যে ওনার হওয়ার আগে, ওনার জন্মের আগে, ছেলে হয় না, মেয়ে হয়, শুধু ওনার জন্মের আগে ওনার বাবা মা খুব শিবের, ওনাদের বাড়িতেই শিব ছিল, শিব পুজো তো করতেনই। একজন ঋষি মহারাজ এসেছিলেন, তিনি তখন বলেন যে না, এইবার সন্তান হবে, এবং এই সন্তান এই হবে, কুণ্ডলী লিখে দিয়ে যান। তখন কোথায় রামকৃষ্ণের সঙ্গে পরিচয়, আর কোথায় রামকৃষ্ণ ছিলেন, রামকৃষ্ণ তো বড়, রামকৃষ্ণ ছিলেন রামকৃষ্ণের মতন গাঁয়ে-গঞ্জে তিনি তখন করছেন, কষ্ট দুঃখ দারিদ্র সহ্য করছেন, বা পুজো করতে যাচ্ছেন। উনি তো বলতে গেলে উনি চাকরি করতে গেছিলেন রানী রাসমণির কাছে। রানী রাসমণির বাড়িতে দাদা অসুস্থ হয়ে গেল, তাও এমনি যাননি, দাদা যখন অসুস্থ হয়ে গেল, কাজ করতে পারছিল না, তখন অন্য কাউকে রাখবে, তখন একজন কে বলল যে না, ওর তো ভাই আছে, ওরা তো পুরোহিত ভট্টাচার্য আর কি, পুরোহিত ভট্টাচার্য, এমনি ভট্টাচার্য হয়, আবার পুরোহিত ভট্টাচার্য হয়। সেই পুরোহিত ভট্টাচার্য ওনাদের পরম্পরা বংশতে, সেই জন্য ওর ভাইকে ডাকা। এবার ভাই একা যাবে না, ভীতু, কিছু চেনে না জানে না, ভয় পাবে কলকাতায় আসতে, তাই তার ভাগ্নে হৃদয় সঙ্গে গেল।
এই হচ্ছে রামকৃষ্ণের গল্প। এবার উনি যেটা বলেছেন যত মত তত মত, যত মত তত পথ, এটা হয়তো অন্যভাবে বঙ্কিমচন্দ্রও বলে গেছেন, বা বিদ্যাসাগরও বলে গেছেন, বা মাইকেলও বলেছেন। মাইকেলের সঙ্গে রামকৃষ্ণের সেরকম কোনো পরিচয় ছিল না, কিন্তু মাইকেল যা বের করে গেছেন, মাইকেলকে নিয়ে এত উতলতা হয় না। মাইকেল মধুসূদনকে নিয়ে এত উতলতা, এত সব কিচ্ছু দেখা যায় না, ভুলেই গেছে, জানেই না। আজকের যে ওই যে কালকে বললাম না, মেয়েটি লিখেছে, আপনি লিখেছেন কেন আমাকে উত্তম, এ তো শুধু পড়েনি না, এর গোষ্ঠী পড়েনি বঙ্কিমচন্দ্র। এবার এই নিয়ে এদের কোনো দুঃখ, যন্ত্রণা, অনুতপ্ততা, লজ্জা কিচ্ছু নেই যে আমরা পড়িনি, আমরা জানি না। সব দুপাতা ইংরেজি পড়েছে, দুপাতা বুকিশ, ওই পড়েছে, গিয়ে নাম্বার উগড়ে এসছে, বমির মতো নাম্বার পেয়েছে, আর মহান ভেবে চাকরি বাকরি পেয়ে গেছে, টাকা কামাচ্ছে। এটাই হচ্ছে একটা আমি চাকরি করি। চাকরি মানে কি জানো? আমি যদি বলি চাকরি মানে তুমি চাকর হয়ে এত গর্ব করছো, চাকর তুমি। যে এন্টারপ্রেনার তাকেও আমি সম্মান করব, রেসপেক্ট করব, শ্রদ্ধা করবো। এন্টারপ্রেনার বাপরে, নিজেই যে একদম শুরু করেছে, কিন্তু যে চাকরির জন্য গর্ব করে তাকে তো আমি বলি চাকর। ও চাকর থাকতে সারা জীবন চাকর থাকবে, সারা জীবন চাকর থাকতে ভালোবাসে। একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরি নেবে, একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরি নেবে, চাকরগিরি করতে ভালোবাসে তারা। আর এটাই সিস্টেম, এটা তো কোম্পানিগুলো ঢুকিয়েছে মাথায়। বিজনেস তো বিজনেস, যারা বড় বড় বিজনেসম্যান তারাই তো এই কনসেপ্টকে আরও বেশি করে গুলিয়ে দিয়েছে। নাহলে চলবে কি করে? তাদের প্রোডাক্ট বিক্রি হবে কি করে? কনসেপ্ট গুলিয়ে দিতে হবে, একদম ঠিকঠাক ভাবানো চলবে না, ঠিকঠাক ভাবিয়ে দিলেই মুশকিল। শুধু ভুল বোঝাও, শুধু এটা দেখাও, একদম চমকদার দেখাও, চমকদার জিনিস দেখাও, একদম লোকে একদম সঙ্গে সঙ্গে ভুলে যাবে। তো এইবার আমি বুঝলাম, ও আচ্ছা, তার মানে এই কেস হয়ে গেল। যার জন্য আমি বারবার বলি, আপনারা দয়া করুন, আমি রিকোয়েস্ট করি, আপনারা দয়া করে একটা কমেন্ট দিন, আপনারা বলুন আপনাদের কেমন লাগছে, আপনারা আসুন, আপনারা কনসেপ্ট ছাড়ুন, আপনারা ইগো ছাড়ুন। কেউ ছাড়বো না তো ইগো, অত সহজে ইগো ছেড়ে দেবো? অত সহজে ব্রহ্মাণ্ডকে আমরা শুধু দোষ দেবো লোকের? আমরা বৃষ্টি পড়লেও সরকারের দোষ, আকাশ বজ্রপাতে লাইট কিছু হলেও সরকারের দোষ, অমুক হলেও সরকার, সবার দোষ দিয়ে যাব, আমার দোষ নয়। ওই যে আমাদের একজন আছে না, দেখবেন ভুলভাল মন্ত্র বলেই অমুক আমাকে ভুল শিখিয়েছে, একটা ভুল গান করছেই তমুক আমাকে ভুল, আঙুল উঠেই আছে অন্যদিকে, অন্যদের দোষ ধরার জন্য আঙুল উঠেই আছে। সেটাও শুধু ওনার নয়, ওনার যে এই যে প্রভাব, এই প্রভাব মানে সব জায়গায় পড়েছে। এমনি তো আছেই, একটা তো খারাপ হয়ে এসছে। এটা শুধু আমাদের দেশ কেন, আজকে ইসরায়েল দেখছেন, ইরান দেখছেন, পাকিস্তান দেখছেন, আফগানিস্তান দেখছেন, অমুক দেখছেন, সব জায়গায় দেখছেন, সারা ভারত, সারা দেশ, সারা পৃথিবী জুড়ে হচ্ছে, আর হবেও। এটা তো হবে, এটা তো হবার জন্য, পরিবর্তন আসতে গেলে তো এরকমই হতে হবে, আরও হবে, আরও লোক মরবে, আরও ঘটনা ঘটবে, এসব ঘটবে, ঘটুক, আমি তো চাই ঘটুক, ধ্বংস হয়ে যাক একদম। এইসব মানুষগুলো বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, মরুক, তাতে আমিও মরি, আমার কোনো আমার তো মৃত্যুর কোনো নেই, ভয়ই নেই যে আমি বাবা মরে যাব, আমিও মরে যাব, তাহলে মরবো, ভালো হবে, অন্তত মরতে তো পাবো। এমন একটা কিছু ঘটুক যে সব শেষ হয়ে যায়, আমিও ওখানে মরে যাই। এসব দেখে বেঁচে থাকার থেকেও মরে যাওয়া ভালো। এতটাই হয়ে গেছে, আমি জানি না কোন দিক থেকে উঠছে, কোথায় সেই লোক আছে, কিভাবে ব্যালেন্সটা এখনো রয়েছে। কিছু লোক তো আছে ভালো, কিছু মানুষ তো এখনো ভালো আছে, কিছু মানুষ আছে এখনো ভালো, কিন্তু কোথায় কোথায় আছে সে খোঁজ পাওয়া খুব মুশকিল সারা পৃথিবী জুড়ে, 900 কোটির মধ্যে। তো বিবেকানন্দ কেউ নিতে পারেনি, তো আমি তো কোন ছাড়। বিবেকানন্দের কি দেখেছে না, বিবেকানন্দ তো ইংল্যান্ডে গিয়ে ও এইসব করেছিল, বাবা এইসব হয়েছিল। তুমি যাও না বিবেকানন্দের মতন লেকচার দিয়ে একটা নিয়ে, নিজের লেকচার শুধু বলবো না, বিবেকানন্দের মতন নিজের দেশকে নিয়ে গিয়ে আরেকটা দেশে গিয়ে স্থাপন করে এসো।
তার বীজ বপন করে দিয়ে এসো, তারপরে কিছু বলবে। বিবেকানন্দের সঙ্গে বিবেকানন্দ এত অপরূপ সুদর্শন ছিলেন, যে কোনো মহিলা তাকে দেখতো তার প্রেমে পড়ে যেত। ইংল্যান্ডে কিন্তু, ভারতের তো একটা বরাবরই একটা ইয়ে ছিল, ওটা কি বলে, বেড়া ছিল, তাই ভারতের কেউ খুব একটা ইয়ে করতে পারেনি। কিন্তু ইংল্যান্ডে বরাবরই একটু এইসব অত কম ছিল। ইংল্যান্ডে যখন ওরা রাস্তায় ঘাটে ইয়ে দিতে, লেকচার দেওয়ার সময় যখন তাকে পেতেন, তখন তারা গিয়ে প্রপোজ করত। সে রানীও প্রপোজ করেছে, বাণীও প্রপোজ করেছে, অনেকেই প্রপোজ করেছে। কিন্তু প্রপোজ করার পর কি ঘটলো সেইটা তো আপনারা একবারও বলেন না। সেইখানেই তো পরিবর্তনটা, যে আমি কাউকে প্রপোজ করতে গেলাম, সে আমাকে শিষ্য বানিয়ে ফেললো। তার মানে কি ঘটালো যে আমার মধ্যে, যে আমি তাকে মানে কি বলবো, ভালো প্রেমের ইয়ে প্রপোজ করতে গেলাম, প্রেমটা রেখে দিল, কিন্তু ডাইভার্ট করে দিল দেশের দিকে, দশের দিকে। আমাকে ছেড়ে দিল না, যে না না তুমি হাট ফালতু, আমি এইসব বলেনি। ভীষণ শ্রদ্ধা নিয়ে তাকে ঘরে ডেকে বসিয়েছে, বসে তার ভেতরের আগে এমন কথা কিছু বলে, দুঃখের কথা বলে তাকে কাঁদিয়েছে। কেঁদে যখন সে হালকা হয়ে বলেছে কাঁদো, বলেছে তাকে, হ্যাঁ কাঁদো, তুমি কেঁদে বার করো সব, আরও কাঁদো। যখন সে এবার কান্নার পর থেমেছে, তখন তাকে পুরো একদম সেই ঘুরিয়ে তাকে একদম তার সেই যে ওর প্রতি ইয়ে, তখনও কেঁদে কি বলবে, তখন তো ওকে বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও তো ভাবছে বাপরে, এ তো আমার ভেতরের একদম সব কথা বার করে নিয়েছে। তখন ও বলছে, যে মেয়েটি বলে যে না বাবা, বা যাই হোক হোয়াট এভার, গুরুজি আমাকে বাঁচাও। বলছে না আমি গুরু নই, আমি কারুর গুরু নই। তা আমি সেই বিবেকানন্দের পথের পাথেও, আমি রামকৃষ্ণের পথের পাথেও না, যে এক জায়গা বসে থাকবো আর বলবো এই করো আর সেই করো, তোর হবে, তুই সংসার কেন করেছিস, আর তুই কেন এখন ছেলে মেয়ে হয়ে গেছে তাই হবে না, ওই থাক ওই থাক। কাজ করেছে বিদ্যাসাগর, কাজ করেছেন এনারা। তাই আমি বিবেকানন্দের মানস শিষ্যা, আমি মনে মনে তাকে তার শিষ্যা, মনে মনে তার শিষ্যা, কারণ তিনি কর্মঠ একজন ব্যক্তি, তিনি আমাদের কাজ শিখিয়ে দিয়ে গেছেন। সুশান্ত আমাদের কাজ শিখিয়ে দিয়ে গেছে। কোথায় বিবেকানন্দ বললাম, কোথায় সুশান্ত বললাম, হ্যাঁ মিল আছে, মিল আছে। সুশান্ত আমাদের কাজ শিখিয়ে দিয়ে গেছে। আপনার ওই সুশান্ত একটা মানুষ, ওই ফিল্ম করতো, ও আর কি জানে, ও যা জানতো না, ওই জন্যই তো ওকে মরতে হলো। আমাকেও কোনো দিন মরতে হতে পারে এইভাবে, হয়তো। আমি বলছি এখন আমার মৃত্যু নেই, আমি জানি এখন আমার মৃত্যু নেই, কিন্তু কোনো একদিন আমারই এই সব যখন একদম জেনে যাব, আর হয়তো কোথাও রিভিল করতে যাব, তখনই আমাকে মেরে দেবে, যদি মৃত্যু থাকে অবশ্যই। খুব চরচর করছে এখানটা, জ্বালা জ্বালা করছে। তো এই যে এত সাধারণভাবে কথা বলি, যে খুব একদম, আপনাদের তো ওটাই দরকার, খুব সিরিয়াস হবে, একদম জ্ঞানীর মতন কথা বেরোবে, এই অমুক, আর সেই ঘুরিয়ে পেঁচিয়ে কেউ কিচ্ছু বলে, বাবা 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 এটা করবো, বাবা বাবা আমি ঘুম পেলে কি করব, বাবা বাবা আমার খিদে পেলে আমি কি করব, বাবা। আপনারা হচ্ছেন এইটা যদি মানে আপনাদের অপোজিটে যদি বাবাটা বা মাটা আমি হতে পারতাম, মা আমাকে বাঁচাও, মা মাগো, আসল জিনিসটা দেখবো না, আসল জিনিসটা ফেলে দিই, তারপর মা আমার ছেলেটা পরীক্ষায় যেন পাশ করে যায়, মা মা আমার মেয়েটা যেন ঠিক জায়গায় বিয়ে হয়, মা মা আমার আরও চাই, মা তুমি আমাকে আরও দাও, মা, এই করে যাব। ওই যে একজন জিজ্ঞেস করলেন আপনি কি অ্যাস্ট্রোলজার, যেই বললাম না অ্যাস্ট্রোলজার না, উনি ব্যাস চুপ হয়ে গেল, একদম চুপ, আর কোনো কথা নেই। অ্যাস্ট্রোলজার চাই ওনার, সে অ্যাস্ট্রোলজার ভুল ভাল হোক, অ্যাস্ট্রোলজি জানুক না জানুক, ওই জন্য গজিয়ে উঠছে। এইবার যখন একজন ভুল কিছু বলবে, আপনারাই তেড়ে যাবেন, এইসব কোনো ব্যাপার না, এইসব কোনো ম্যাটার না, মানে এইসব কোনো ফালতু অ্যাস্ট্রোলজি ফালতু, আপনারাই বলবেন। তো গেছেন কেন, যাচ্ছেন কেন যদি ফালতু?
হ্যাঁ বসে আছে, আপনাদের জন্যই বসে আছে। এখনই যদি আমি বলতাম হ্যাঁ অ্যাস্ট্রোলজার, এখনই উনি বলবে আমার এইটা প্রবলেম, ওই সেই প্রবলেম মানুষের থাকতে হবে, আমি তার প্রবলেমটাকে ছোট করছি না, ভুল বুঝবেন না, প্রবলেমটাকে আমি ছোট করছি না, আমি কনসেপ্টটাকে বলছি। আমি এই যে বলছি হ্যাঁ আমি বলতে পারি, তুমি কি করে বলতে পারো? তুমি ডিগ্রি করেছো, তাহলে কিসের উপর ডিগ্রি করবো? আমি ব্রহ্মাণ্ডের সঙ্গে আমার কানেকশন, আমি কিসের সঙ্গে ডিগ্রি করে ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেকশন পাবো? আপনারা এইসব বুঝবেন না, কারণ আপনারা তো অনেক দূরে, মানে সূর্য আর পৃথিবী যত দূরে, তার থেকেও মানে একটা ব্রহ্মাণ্ড থেকে আরেকটা ব্রহ্মাণ্ডের যে প্যারালাল ব্রহ্মাণ্ডের যা দূরত্ব, আপনার সঙ্গে আপনাদের সঙ্গে আধ্যাত্মিকতার ততখানি দূরত্ব। এবার আমি কি করে বোঝাবো? আপনি লালই চেনেন না, তো আমি লাল চেনাবো কি করে? আপনি রঙগুলোকেই চেনেন না, কোনটা লাল কোনটা নীল, লালে কতগুলো রং দিলে কতগুলো শেড আসে, এটা আপনার জানা নেই, বোঝা নেই, তো আমি কি করে বোঝাবো? এবার যতই বোঝায় আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, তার উপরে আবার আমার চরিত্রের সঙ্গে, আবার লুকের সঙ্গে নিশ্চয়ই যাচ্ছে না কিছু একটা। কিন্তু ওই লুকটাই যখন একা একটা কোনো ফেসবুকে এমনি কিছু একটা লেখা কেউ দেখবে না, ধৈর্য এত কমে গেছে মানুষের, লেখা দেখবই না। লেখাটা কি নাইস স্পিক, আরে নাইস স্পিক কি আমি লেখাটার জন্য দিয়েছি? লেখা পড়ো, লেখাটা পড়তে বললি আমি, তার জন্য আমি ফটোটা দিই, যে ফটোটার চক্করে যদি লেখাটা পড়ে। যাই হোক, এটাই আজকের আমার কথা ছিল। আমি গল্পের মধ্যে আছি, গল্পটা আমাকে শেষ করতে হবে। আপনাদের বয়ে গেছে যদিও, আপনারা এরকমই মৌন থেকে যাবেন, থাকুন। আমি আমার মতন, আমি এতদিন ধরে যেটা একটা হয় না যে দেখি একটা কমেন্ট এলে কি কোন দিকে যাব বা কোন দিকটা ভুল হচ্ছে, নিজেকে রেকটিফাই করার জন্য, নিজেকে আরও শিক্ষায় সমৃদ্ধ করার জন্য আমি একবারে সারেন্ডার করে দিয়েছি আপনাদের কাছে, অথচ আপনারা তো ধরতেই পাচ্ছেন না সেটা। তা আপনারা আমাকে অ্যাকসেপ্টই করতে পারছেন, আমাকে কেউ অ্যাকসেপ্ট করতে পারে না। এইবার কেন পারে না বুঝলাম, কারণ এতটা স্বচ্ছতা না, কেউ মেনে নিতে পারছে না। মানবে কি করে? সে তো বর্ম পড়ে আছে, ও কি করে জানবে যে ওটা স্বচ্ছ বা মানে স্বচ্ছ? তো ও স্বচ্ছ হিসাবে দেখছে না, ও দেখছে এটা ভুলভাল। কেন? আমার গায়ে তো বর্মটা নেই, আমার গায়ে ওই বর্মটা নেই, যার জন্য আমাকে কি ভাবছে? ভুলভাল ভাবছে, এই ভুলভাল এসছে। এইটাই আজকে বলার ছিল, এটাই বললাম। তবে হ্যাঁ, আজকের থেকে আমি বলবো না, নয় আমি বলা বন্ধ করবো না, কারণ আমি তখনই বলা বন্ধ করবো যখন ব্রহ্মাণ্ড আমাকে কোনো যদি নির্দেশ দেয়, তবেই আমি বলা বন্ধ করবো, আদারওয়াইজ আমি বলা বন্ধ করবো না। তবে হ্যাঁ, আজ থেকে আমি এটা বলা বন্ধ করবো যে আপনারা কমেন্ট করুন বা কিছু বলুন, জানুন, হোয়াট এভার এইগুলো আর বলবো না। আর আশাও করবো না যে কেউ একজন ছাড়া, একজন দুজনের কথা, 3 জনের কথা বাদ দিলাম, আমি টোটাল 3 জনের কথা বাদ দিলাম, কারণ 3 জন ডেফিনেটলি এটা দেখবে। বাকি আরও যদি 23 জন হয়, 3 জন বাদ দিয়ে 20 জন, 10 জন, 15 জন কোনো যদি দেখে, তো আমি আচ্ছা ঠিক আছে দেখেছে, মানে তারাও দেখে না, কারণ আমি বারবার বলি, আমার ভিডিও যদি সম্পূর্ণভাবে কেউ দেখে, সেখানে সে কোয়েশ্চেন করতে বাধ্য হবে। কিন্তু এত বর্মের এত পরত, ও তো দেখতেই পায় আমার, ও যে বর্মপড়া, যারা বর্মপড়া, যে বললে ভুল হয়, সমাজের মধ্যে যার অধিকাংশ যে বর্মপড়া, তারা আমাকে তো ওই বর্মতে দেখছে না, তাই তারা বুঝতেই পারছে না কে ভাই। আর সবার একটা যে আমি মানে বিশাল বয়স হলে কি কথা বলা যায় না? যদি বয়সও ধরে নিলাম, আমার 5000 বছর বয়স, তা আমার যদি 5000 বছর বয়সটা আপনি দেখবেন, মানে আপনি তাহলেও কনসেপ্টে পাচ্ছেন যে 5000 বছর বয়স মানে এর কথা বলা যাবে না। আপনি তো শুনছেন আমার কথাটা, শুনছেন, দেখছেন আমি কথা বলতে পারি, তাহলে আমার সঙ্গে কথা বলা যায় না কেন? নর্মাল, একদম বি সিম্পল। তবে হ্যাঁ, আপনারা এরকম যদি কথা না শোনেন, যদি আপনারা না চেঞ্জ হন, ব্রহ্মাণ্ড তো চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। মৃত্যু হলে আর হাহাকার করবেন না। এই যে আসছে, দাঁড়ান, ডিসেম্বর আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আছে, এই মাসগুলো আছে, সেপ্টেম্বর, অক্টোবর আছে এই মাসগুলো। তখন এই অধমকে মনে করবেন,
তখন এসে দরজা নক করে বলে যাবেন, হ্যাঁ দিদি আপনি বলেছিলেন, অন্তত ফোনেও বলবেন। তখন আবার লুকিয়ে পালিয়ে যাবেন না, অন্তত এইটুকু রেসপেক্ট দেবেন যে হ্যাঁ দিদি আপনি বলেছিলেন এইরকম ঝড়, বা ঝড় মিন্স ঝড়ই না, স্টর্ম নয়, ঝড় মিন্স যা কিছু আসতে পারে, যা কিছু উড়িয়ে নিয়ে চলে যাবে, একদম মৃত্যুর পাহাড় হয়ে যাবে, মৃত্যুর নদী বইবে, এইটা বলে দিলাম। আর সেটা বলা উচিত, সেটা বলা উচিত। কারোর মৃত্যুতে আমার কোনো সহানুভূতি আসে না, যে প্লেন ক্র্যাশ করে মরাই উচিত। এবার চেঞ্জেস আসা দরকার, সত্য যুগ আসা দরকার। এগুলো সব না মরলে আসবে কি করে? সব ঢং করে বেঁচে আর কি হবে? কনসেপ্ট নিয়ে বেঁচে থেকে হয়ে গেছে তো, আজ নয়, সেই কত যুগ থেকে দেখে মানে আমরা তাদের খবর পড়ে, তাদের পড়ে আসছি। কালকেই যে আমি মহিলাদের নিয়ে কথা বললাম, আমি ভাবলাম যাক, মহিলাদেরকে এত গাল দিয়েছি, যদি কোনো মহিলাও বোধহয় কমেন্টে কিছু লেখে যে কেন গাল দিলেন, তাও এলো না। গালও দিতে মানে দেখেই নি তো গাল দেবে কি? ওই যে ভিউজগুলো আসছে ওগুলো এমনি ভিউ, দেখে না কেউ। দেখার ধৈর্য কোথায়, দেখার সহ্য কোথায়, দেখার দম কোথায়, মানুষ কোথায়? মানুষ সত্য মন মানবিকতা তো নেই যে এইসব দেখবো। ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড ক্রিয়েটিভ, আমাদের ক্রিয়েটার, আমাদের ক্রিয়েটারকে পুজো করব না। আমি শাঁখ বাজাবো বৃহস্পতিবার বেলা 2টোর সময়, আমি শাঁখ বাজাবো সকালবেলা, শাঁখ বাজিয়ে বাজিয়ে ধ্বংস টেনে আনছি আমি। সকালবেলা শাঁখ বাজায় যুদ্ধকালীন অবস্থায়, মহাভারতে শাঁখ বাজানো হয়েছিল, শাঁখ বাজিয়ে যুদ্ধের ঘোষণা করা হয়েছিল। বারবার বলি যে সকালে শাঁখ বাজাবেন না, সকালে চারিদিক থেকে সকালবেলা শাঁখের আওয়াজ ঝনঝন করে কান একদম আমার। তো এরা মরবে না তো কে মরবে? আসুক মৃত্যু, আসুক মৃত্যু, আসুক, আয় মৃত্যু আয়, নদীর মতো মৃত্যু বয়ে নিয়ে যাক, তখন এরা টনকটা নড়বে। একটা করোনায় লিখেছিলাম আমি 2018-এ, আমি যে কবিতা লিখেছিলাম তা সত্যি হয়েছিল ইয়েতে। আজকে পর্যন্ত আমি আপনাদের প্রমাণ দিলাম, এই দেখুন আমার গল্পে আমি এই কথা লিখে দিয়েছি, সেটা আবিষ্কার হলো যখনই আবিষ্কার হোক, তার আবিষ্কারের রিপোর্টটা আমি পাচ্ছি তার 2-4 দিন পরে। এবার আমিও বলে রাখছি, রক্তের নদী, এই রক্ত না, মৃত্যুর নদী বইবে, রক্ত না, মৃত্যুর নদী বইবে। তখন হায় হায় করবেন না, আর মরবেন আপনাদের জন্যে। আপনারা যে ব্রহ্মা ক্রিয়েটারকে অবজ্ঞা করছেন, সেই জন্যই আপনারা মরবেন। উল্টো পাল্টা কনসেপ্ট নিয়ে পুজো 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 পুজো, কি পুজো করছেন জানেন না, কাকে পুজো করছেন জানেন না, কে সেটা জানেন না। না গীতা পড়বো, না বেদ পড়বো। একজন তো আমাকে বলেই দিল আমি গীতা পড়বো না, মরবো তবু গীতা। মরো, তোমার মৃত্যু তুমি ভাবতে পারছো না, তোমার মৃত্যু এইভাবে মৃত্যু, এই যে নদীর মতো মৃত্যু হবে, সেই মৃত্যু যে কি মর্মান্তিক মৃত্যু হবে। এবং তারপরে না তুমি জন্মাতে পারবে, না তুমি মরতে পারবে। পরেরটা ভাবোনি তুমি, মৃত্যু পরেও আবার ব্যাপার স্যাপার আছে, এমনি না যে মরে গেল হয়ে গেল, আরও অনেক ব্যাপার স্যাপার আছে। যাই হোক, আপনারা শুনবেন না, আপনাদের ধৈর্য নেই, আপনারা নেচে গিয়ে বেড়ান, নেচে গিয়ে বেড়ান আপনারা, আপনাদের এই কাজ শুধু। মেলান এবার কে আছে ধ্বজাধারী হয়ে বসে আছে, যান তার কাছে যান, ভুলভাল এইটা 4 বার করলে ওই হবে, এই ফুলটা বেঁধে অমুক জায়গায় রাখলে তেই হবে, সব ফালতু, সব ফালতু, কিচ্ছু হয় না এতে। আসল হচ্ছে ক্রিয়েটার, ক্রিয়েটারের দিকে তাকান, কে ক্রিয়েট করেছে আপনাকে, এইবার তাকে বুঝতে চেষ্টা করুন, দেখবেন সব পরিষ্কার হয়ে গেছে আপনার কাছে। কিন্তু আপনারা করবেন না, করবেন না আপনারা। আপনারা নিজেকে তো, আপনারা ক্রিয়েটারের দিকে তাকাবেন। আপনারা ভাবছেন আমি কি অমুক অফিসের বা কোনো একটা কোম্পানির আমি এই আম্বানিকেও দেখুন ক্রিয়েটারের কাছে হয়তো নত হয়, লুকিয়ে লুকিয়ে, সবার সামনে হয় না, কেন ও জানে ক্রিয়েটারই আমাকে রেখেছে। মানে না সেইভাবে হয়তো, বা কী করে আমি জানি না, কিন্তু মাথাটা নত করে ও, ওইটুকু অন্তত জানে যে হ্যাঁ এই সেই, এইটুকু জানে, এটুকু জানে। সেই না যে প্রচণ্ড মানে সত্যি রাগ আসছে, রাগ তো আসবে, তাণ্ডব করবো এবার, তাণ্ডব, শিবের তাণ্ডব দেখেছেন কোনোদিন? আমি এবার তাণ্ডব করতে আসবো, এই বলে দিলাম। সাবধান হন,
ক্রিয়েটারকে অবজ্ঞা করবেন না। আমার মধ্যে দিয়ে ক্রিয়েটার বলছে, তাকে অবজ্ঞা করা মানে